নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, এনটিপিসি নিয়োগ 2024 একদম লেটেস্ট আপডেট তোমাদের দেব। প্রত্যেকটি ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে, যেখানে তোমাদের 10,884টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে বা তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন সেটি 35,500 টাকা থেকে শুরু করে বিভিন্ন কিন্তু লেভেল অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকবে। আরও এই ব্যাপারে আরও ডিটেলসে বলবো, এবং তার পাশাপাশি তোমাদের যোগ্যতা থেকে শুরু করে তারিখ থেকে শুরু করে মেডিকেল স্ট্যান্ডার্ড কিভাবে প্রস্তুতি নেবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশান শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 10,884টির মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টগুলো সবই হচ্ছে 12 পাস যোগ্যতার পোস্ট, এবং এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। ওকে, এখানে তোমাদের কোয়ালিফিকেশান সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবার এই পোস্টগুলোর জন্যও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 33 বছর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর ক্ষেত্রে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এবং এই এজ কিন্তু তোমাদের ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসাবে। আরও এর ব্যাপারে আরও বিস্তারিতভাবে বলবো। এবং যারা যারা SC ST আছো তারা বয়সে কিন্তু আরও 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসিরা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। তার সাথে কিছু কিন্তু অ্যালাউন্সও তোমাদের যুক্ত হবে। এখানে তোমাদের আবেদন মূল্য, আবেদন করার সময় তোমাদের যে আবেদন মূল্যটা লাগবে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এবং পরবর্তী স্টেপে মানে তোমরা যখনই CBT 1 যখনই দেবে, তারপরে 1 থেকে 2 মাস পরেই কিন্তু তোমরা 400 টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এবং SC ST EBC PWBD এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা 250 টাকা দেবে আবেদন মূল্য হিসাবে, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু তোমরা 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, indianrailways.government.in। এই ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো একটি RRB চুজ করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা যে পোস্টগুলো দেখছো, এবার এই পোস্টগুলোর জন্য তোমরা ভ্যাকেন্সিগুলো একবার দেখে নাও। তো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা নন সেফটি ক্যাটেগরির মধ্যে পড়ছে, এবং 361টি মতো শূন্যপদ। তারপরে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটি নন সেফটি ক্যাটেগরি, 1985টি মতো শূন্যপদ। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটি হচ্ছে 990টি মতো শূন্যপদ, এবং ট্রেন্স ক্লার্কের জন্য 68 মতো শূন্যপদ। ওকে, আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমরা যে পোস্টগুলোতে টাইপিস্ট যোগ্যতা দেখতে পাচ্ছ, টাইপিস্ট দেওয়া আছে, সেই সব পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। এবং এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বলো বা তোমাদের ট্রেন্স ক্লার্ক বলো, এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপিং বা অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হবে না। অর্থাৎ তোমরা CBT 1 CBT 2 কমপ্লিট করলেই কিন্তু তোমরা ডিভি মেডিকেলের জন্য চলে যাবে। পরবর্তী যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতার পোস্ট, এবং সেই পোস্টগুলো হচ্ছে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার, যেখানে 2,684টি মতো শূন্যপদ আছে। স্টেশন মাস্টারে 963টি মতো শূন্যপদ আছে। তারপরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1,737টি মতো শূন্যপদ আছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেটা হচ্ছে 1,371টি মতো শূন্যপদ আছে। এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 725টি মতো শূন্যপদ আছে। এখানে টোটাল যে শূন্যপদ সেটি 7,479টি মতো শূন্যপদ আছে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলোর ক্ষেত্রে। এবার তোমাদের বলে দিই, এখানে তোমরা যে স্টেশন মাস্টার যে পোস্টটা দেখতে পাচ্ছ, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে।
ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট হবে এই স্টেশন মাস্টারের পোস্টের জন্য। এবং এখানে যে টাইপিং পোস্ট যেটা দেখতে পাচ্ছ, টাইপিস্ট, এই টাইপিস্ট পোস্টগুলো দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের টাইপিং যোগ্যতা হবে, ঠিক আছে, টাইপিং টেস্ট থাকবে। এবং তোমরা যে গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টটা দেখতে পাচ্ছ এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের কোনো অ্যাপটিটিউড টেস্টও হবে না, আবার কোনো রকম কিন্তু তোমাদের টাইপিং টেস্টও কিন্তু হবে না। তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমরা যে এই যে পোস্টগুলো দেখছো, এগুলো সবই আন্ডার গ্র্যাজুয়েটের পোস্ট, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। এবং এই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে। তো এই 50% নাম্বারটা যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে থাকতে হবে। এবং এই যে 50% নাম্বারের যে কড়াকড়ি থাকবে না, সেই সব হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যারা আছে, তারা যদি উচ্চ মাধ্যমিকে 50% যদি নাম্বার নাও থাকে তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এবং এই পোস্টের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায়, সে তুমি আর্টস থেকে হও, সায়েন্স থেকে হও বা কমার্স থেকে হও, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। এই জায়গাটা কিন্তু কিছু এখানে ইনফরমেশান দেওয়া হয়েছে, এটা ভালো করে একটু বুঝে নাও। দেখো তোমাদের কোভিড-19 জন্য প্যান্ডেমিক যে সিচুয়েশান গেছে তার জন্য কিন্তু তোমাদের ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এইটি কিন্তু শুধুমাত্র 2024-এ দেওয়া হচ্ছে। 2025-এ কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা আর কিন্তু তোমরা পাবে না, ওকে। যেটা তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের 18 থেকে 33 বছর যারা যারা 12 পাস যোগ্যতার পোস্টের জন্য আবেদন করবে এবং তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসাবে, ওকে। আচ্ছা, এই যে এজটা এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি যারা ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং তুমি যদি এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যদি হয়ে থাকো তাহলে তুমি বয়সে আরও 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং দেখো গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলোর ক্ষেত্রে এখানে 18 থেকে 36 বছর, এই 18 থেকে 36 বছর হচ্ছে ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের যে পোস্টগুলো এখানে কিন্তু আছে, কিছু পোস্ট কিন্তু এখানে নেই, যেটা তোমাদের আগের স্লাইড দিয়ে আমি সেটাকে বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি 2024-এ কোন কোন পোস্টগুলো আছে। যেমন হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটা আছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটা আছে, তারপরে হচ্ছে ট্রেন্স ক্লার্ক আর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই যে পোস্টগুলো আছে। এবং পাশাপাশি তোমরা এখানে তোমরা ইনিশিয়াল পেগুলো দেখতে পাচ্ছ। এই যে ইনিশিয়াল পে এর সঙ্গে কিন্তু আদার্স কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে, এবং যুক্ত হয়ে কিন্তু তোমাদের বেতন কিন্তু মোটামুটি এখানে 28 থেকে 29,000 টাকা মতো, আমি স্টার্টিং স্যালারি বলছি, 28 থেকে 29,000 টাকা মতো তোমরা পেয়ে যাবে। এবং লেভেল 3 এর যে পোস্টগুলো দেখতে পাচ্ছ সেখানে প্রায় তোমরা 31,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। আমি পাশাপাশি তোমাদের দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেখিয়ে দিচ্ছি, যে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী থাকবে, A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী থাকবে, B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী থাকবে, সেগুলো কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তোমরা অনেকেই আছো যারা সিসিটিসি মানে টিকিট ক্লার্ক হতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, হ্যাঁ। এবং তোমাদের এই যে C2, তোমরা যারা টাইপিং যোগ্যতার পোস্টগুলোতে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু C2 ক্যাটাগরি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। এগুলো আরও ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেবো। তো দেখো পরবর্তী যে পোস্টগুলো, যেগুলো তোমাদের 2024-এ যে পোস্টগুলো তোমাদের আছে, যেমন হচ্ছে তোমাদের গুডস গার্ড আছে, তারপরে হচ্ছে যে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টটা নেই, তারপরে হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটা আছে, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, তারপরে হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জায়গাটাই কিন্তু তোমাদের সুপারভাইজার যে পোস্টটা
এসছে সেই সুপারভাইজার পোস্টটা যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে, সেই পোস্টটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের মধ্যে কিন্তু পড়ছে, এবং তোমাদের স্টেশন মাস্টার আছে। তো এই সব পোস্টের মধ্যে স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, কোনো টাইপিং টেস্ট কিন্তু স্টেশন মাস্টারে হয় না। এবং তোমাদের এই যে গুডস গার্ডের ক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের কোনো টাইপিং বা অ্যাপটিটিউড কিছু থাকছে না। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সরি এই পোস্টটা তো নেই। আচ্ছা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে টাইপিস্ট যোগ্যতার যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টাইপিং কিন্তু তোমাদের টেস্ট হবে, এবং পাশাপাশি তোমরা এখানে তোমরা বেতনগুলোও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ইনিশিয়াল পে, এবং সঙ্গে কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? এবার তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ডটা একবার ভালো করে দেখে নাও। যদি তুমি গুডস গার্ড হতে চাও, তোমার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তুমি যদি একজন টাইপিস্ট যদি হতে চাও, এই যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট যদি হতে চাও, তাহলে তোমাদের C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এবং তুমি যদি সুপারভাইজার হতে চাও, ঠিক আছে, কমার্শিয়াল সুপারভাইজার, তাহলে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এবং তুমি যদি স্টেশন মাস্টার হতে চাও, তাহলে তোমার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। আশা করি তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার। ওকে, আচ্ছা, এর পরবর্তী কী আছে দেখো, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম কোন কোন পোস্টের জন্য কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তুমি যদি স্টেশন মাস্টার হতে চাও, তুমি যদি একজন স্টেশন মাস্টার হতে চাও, তাহলে কিন্তু তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, যেখানে তোমাদের 6/9 হতে হবে, এবং উইদাউট গ্লাস, মানে চোখে যদি তোমার চশমা থাকে, তাহলে কিন্তু তুমি স্টেশন মাস্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে না। এখানে তোমাদের 0.6 নিয়ার ভিশন, এবং এখানেও কিন্তু উইদাউট গ্লাসেস, এবং তোমাদের কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন, এই সব টেস্টগুলোও কিন্তু তোমাদের সঙ্গে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, তোমরা যদি ট্রেন ক্লার্ক হতে চাও, ট্রেন ক্লার্ক, ঠিক আছে, ট্রেন ক্লার্ক যদি হতে চাও, তাহলে তোমাদের A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, যেখানে 6/9 হচ্ছে দুটো চোখে থাকতে হবে, এবং উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে পাওয়ার অফ লেন্স, অর্থাৎ চশমার পাওয়ার কিন্তু 2 ডায়োপ্টার এক্সিট করলে কিন্তু চলবে না। এবার সেটা তোমরা কি করে বুঝবে? যে কোনো আই হসপিটালে চলে যাবে, জাস্ট ওখানে গিয়ে একটা চেক আপ করাবে, তাহলেই কিন্তু তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, তারা পুরো ক্লিয়ার করে দেবে তোমাদের ব্যাপারটা, ঠিক আছে? এবং দেখো 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, এখানেও কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন, এইসব কিন্তু টেস্ট হবে। এবার তোমরা অনেকে আছো যারা টিসি হতে চাও, ঠিক আছে, টিকিট ক্লার্ক হতে চাও। তো টিকিট ক্লার্ক যদি হতে চাও, তাহলে তোমাদের B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে, অর্থাৎ 6/9 একটি চোখে যদি 6/12 থাকে, এবং উইথ অর উইদাউট গ্লাস, চোখে চশমা পরে অথবা না পরে, কিন্তু 4 ডায়োপ্টার কিন্তু পাওয়ার অফ লেন্স, মানে চোখের যে চশমার যে পাওয়ারটা, সেটা কিন্তু 4 ডায়োপ্টার এক্সিট করলে কিন্তু চলবে না, ঠিক আছে, লেন্সের পাওয়ারটা। তো এরপরে কি বলা আছে, 0.6 উইথ অর উইদাউট গ্লাস, এবং তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ফিল্ড ভিশন টেস্ট হবে। ওকে, এরপরে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, মানে তোমরা যদি কোনো ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও, কোনো টাইপিস্ট পোস্টে যদি আবেদন করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। C2 ক্যাটাগরি সব থেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এই মেডিকেল স্ট্যান্ডার্ডে অনেকেই কিন্তু পাশ করে যায়, যত তোমার মোটা পাওয়ারের চশমাই তোমার থাকুক না কেন, কোনো রকমভাবে তোমাকে কিন্তু আটকায় না। কারণ এখানে দেখো কন্ডিশন যেটা, 6/12 একটি চোখে, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে উইথ অর উইদাউট গ্লাসেস। যারা বেশি করে যারা PWBD যারা ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম এটাকে কিন্তু টার্গেট করে, কারণ C2 ক্যাটাগরি যে পোস্টগুলো, সেগুলো তোমরা লক্ষ্য করবে, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের টাইপিস্ট, এবং একটা জায়গায় বসে তুমি যে ডিভিশনে তুমি চাকরি পাবে, সেই ডিভিশনেই তোমার পুরো রিটায়ারমেন্ট পর্যন্ত সেখানেই, তাদের কোনো জায়গা কিন্তু ট্রান্সফারও হয় না, তাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গা কোনো যেতেও হয় না, ঠিক আছে? তো এইটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল টাইপের যে পোস্টগুলো, সেগুলো কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এখানে প্রথমে তোমাদের CBT 1 হবে, তারপরে CBT 2 হবে, তারপরে তোমাদের কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে, এবং যেখানে স্টেশন মাস্টার সেটাতে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। আচ্ছা,
এবার দেখো তোমাদের যে সিবিটি ওয়ান মানে প্রিলি এক্সামের জন্য কী কী থাকছে সিলেবাস, যেটা হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40 কোশ্চেন 40 মার্কস, 100 কোশ্চেন 100 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছ 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। কোশ্চেন পেপার অবশ্যই তোমরা কিন্তু বাংলা সহ যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পেয়ে যাবে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রায় 13টা মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকে, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী তোমাদের একটু দেখিয়ে দিই যে এখানে যে প্রিলির ক্ষেত্রে কি কি তোমাদের সিলেবাসে যেগুলো তোমাদের দেখালাম সেই অনুযায়ী কোন কোন টপিকগুলোর ওপর বেশি করে তোমরা জোর দেবে, এটাও কিন্তু তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার যখনই তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান কিন্তু তোমাদের জন্য বানিয়ে রাখে। তো দেখো তোমাদের হিস্ট্রি থেকে কিন্তু 6টা থেকে 7টা মতো কোশ্চেন কিন্তু আসবে, জিওগ্রাফি থেকেও কিন্তু 5টা মতো কোশ্চেন কিন্তু আসবে, কেমিস্ট্রি থেকেও কিন্তু 1টা থেকে 2টো মতো প্রশ্ন আসবে, বায়োলজির ক্ষেত্রে 3টে থেকে 4টে মতো আসবে, ফিজিক্সের ক্ষেত্রে 2টো থেকে 3টে মতো, কম্পিউটারের ক্ষেত্রে 4টে মতো আসবে, পলিটিক্যাল সায়েন্সের ওপর তোমাদের 1টা থেকে 2টো এবং স্ট্যাটিক জিকের ওপর 8টা থেকে 9টা, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু 1 থেকে 11টা থেকে 12টা মতো তোমাদের প্রশ্ন আসবে। এটা কিন্তু আমি 2019-এ যেটা 2019-এ আমি অ্যানালাইজ করে দেখেছি, সেখানে আমি যা দেখলাম সেটা কিন্তু তোমাদের এই রকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু সেট হয়। এবার এটার হয়তো একটু কম বেশি হতে পারে, তবে এরকম কিন্তু ম্যাক্সিমাম মিনিমামগুলোকে তোমরা মেনে চলতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি বলতে হয়, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি স্টাডি করতে পারো যথেষ্ট। এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু স্টাডি করে মানে শুরু করে দাও, পরীক্ষা হতে হতে দেখবে 6 মাসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। বেশি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হেডেক নিয়ে কোনো লাভ নেই, স্ট্যাটিক জিকের ওপর কিন্তু বেশি করে ফোকাস করতে হবে এবং আদার্স যেগুলো বললাম সেগুলোর ওপর বেসিকগুলো কিন্তু একটু পড়তে হবে, বেশি কিন্তু কমান্ড রাখতে হবে। পরবর্তী জায়গায় তোমাদের বলছি কোন কোন সাবজেক্টগুলোর ওপর বেশি জোর দিতে হবে। প্রথম যে সাবজেক্টগুলোর ওপর বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স সেকশনের ওপর, কারণ পার্সেন্টেজ থেকে, নাম্বার সিস্টেম থেকে, লসাগু গসাগু থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, তারপরে হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন, তারপরে তোমাদের ট্রিগোনোমেট্রি থেকে কিছু প্রশ্ন কিন্তু থাকবে, ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু এখন ভালোই কিন্তু প্রশ্ন কিন্তু দিচ্ছে, অ্যাভারেজ থেকে থাকবে, স্কোয়ার রুট থেকে থাকবে, রেশিও থেকে থাকবে, যেখানে তোমাদের 30 কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, এই সব জায়গা থেকে থাকবে। এগুলো ভালো করে একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও, খুব যে বিশাল টাফ কোনো থাকবে তা নয়, সব থেকে মেন হচ্ছে একটু ক্যালকুলেটিভ কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের একটু বেশি করে কিন্তু কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমাদের কিছু মক টেস্ট দিতে হবে, যদি মক টেস্ট বেশি করে দিতে থাকো, এখন থেকেই যদি দিতে থাকো, তাহলেই কিন্তু এইটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, ডাটা ইন্টারপ্রিটেশন থেকেও কিন্তু প্রচুর কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে তোমাকে এখানেও কিন্তু কমান্ড করতে হবে, অর্থাৎ এগুলোর ওপর কিন্তু বেশি করে ফোকাস করতে হবে, কারণ সব থেকে স্কোরিং সাবজেক্ট ম্যাথামেটিক্স এবং জিআই, ঠিক আছে। তো এগুলোও কিন্তু তোমাদের পাজল থাকবে, সিলোলিজম থাকবে, ভেন ডায়াগ্রাম, তারপরে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকবে, স্টেটমেন্ট কনক্লুশন আর হচ্ছে অ্যাজাম্পশন, এইটা তো তোমার মাস্ট, এটা তো থাকবেই যাকে বলে। তারপরে হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ থাকবে, অ্যানালজি থেকে থাকবে, ম্যাথামেটিক্যাল অপারেশন থাকবেই, তারপরে ডিরেকশন থাকবে, ব্লাড রিলেশন থাকবে, অড অ্যান্ড আউট থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিন্তু যদি শক্ত কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট পড়ে তাহলে কিন্তু ছেড়ে দেবে, কারণ এরকম করে 2019-এ কিন্তু অনেকের সমস্যা হয়েছে। কোডিং ডিকোডিং এটাও কিন্তু তোমাদের করতে হবে, এইগুলোর ওপর তোমাদের 30 কোশ্চেন, তোমাদের 30 মার্কস কিন্তু থাকবে, এগুলোর ওপর কিন্তু বেশি করে তোমাদের জোর দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমরা সিবিটি 2-তে চলে গেলে, যা সিলেবাস বললাম এই সিলেবাসগুলোই কিন্তু সিবিটি 2-তেও কিন্তু মেনটেন করা হবে একই, কিন্তু তোমাদের স্পিডটা কিন্তু বাড়াতে হবে। কেন স্পিডটা বাড়াতে হবে? কারণ ম্যাথামেটিক্স, রিজনিং, জিআই যা থাকবে, যেখানে 35 কোশ্চেন 35 মার্কস, রিজনিংয়ে 35 কোশ্চেন 35 মার্কস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50 কোশ্চেন 50 মার্কস, এবং এখানে 120 কোশ্চেন 120 মার্কস, অর্থাৎ ব্যাপারটা কি হলো, সময় কিন্তু 1.5 ঘন্টাই থাকবে, যেখানে প্রিলিতে তোমাদের 100টা কোশ্চেন ছিল, সেখানে তোমাদের 120টা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, তো সময়টা কিন্তু একই থাকবে, শুধু কোশ্চেনের বেড়ে গেল, তো এটা কিন্তু তোমাদের স্পিডটাকে বাড়াতে হবে, ওকে। আচ্ছা,
এবার দেখো তোমাদের টাইপিং টেস্ট, যে পোস্টগুলোতে তোমাদের টাইপিস্ট বলে লেখা আছে সেই পোস্টগুলোর জন্য তোমাদের টাইপিং টেস্ট হবে, যেখানে দেখো তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তুমি নয় ইংলিশে টাইপ করতে পারো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 25টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। একটা কথা মনে রাখবে, এখন থেকে টাইপিং কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। এই 30টা শব্দ প্রতি মিনিটে টাইপ করা এটা কিন্তু কিছুই ব্যাপার নয়। 30টা মিনিট করে যদি এখন থেকে যদি একটু একটু করে চেষ্টা করো না, তাহলে এটা কিন্তু অনায়াসে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, উইদাউট অ্যাক্সেস টু এডিটিং রুলস আর টুলস আর হচ্ছে তোমাদের স্পেলিং চেক, অর্থাৎ তোমাদের কিন্তু এই ব্যাক পেজ থেকে শুরু করে তারপরে যেগুলোতে তোমাদের ডিলিট করা যায় এইগুলো কিন্তু তোমাদের মানে অফ করে দেওয়া হবে, এগুলো কিন্তু তোমাদের কিবোর্ডে থাকবে না। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের কবে তোমরা শূন্যপদ তো তোমাদের বেরিয়ে গেছে, তো এবার তোমরা কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, কবে থেকে তোমরা নোটিফিকেশান দেখতে পাবে। তো দেখো এবার দেখো যে তোমরা কবে থেকে নোটিফিকেশান দেখতে পাবে। নোটিফিকেশানটা কিন্তু ফুল নোটিফিকেশান যেটা দেখতে পাবে এখানে দেওয়া আছে জুলাই থেকে সেপ্টেম্বর। তো দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের বেরিয়ে গেছে। এবার দেখো প্যারামেডিক্যাল, সেটাও কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। তো এবার চান্স কিন্তু একদম 100% তোমাদের চান্স আছে যে এনটিপিসির বিজ্ঞপ্তি এবার বেরোবে। তো এবার দেখো প্রথমে তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে একটি ইনডেন্টিভ নোটিফিকেশান বেরোবে। ইনডেন্টিভ নোটিফিকেশান কোথা থেকে বেরোবে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ থেকে বেরোবে। এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার আছে সেখানে তোমরা দেখতে পাবে যে একটি তোমাদের ইনডেন্টিভ নোটিফিকেশান বেরোবে। তারপরে তোমাদের জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। অর্থাৎ তোমাদের আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, তোমরা ইনডেন্টিভ নোটিফিকেশান কিন্তু তোমরা আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমরা কনফার্ম দেখতে পাবে, ঠিক আছে। এবং তোমাদের সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে এবং তোমাদের আবেদনও কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করলাম এবং সম্পূর্ণ বিস্তারিত কনফার্ম তোমরা ইনফরমেশান তোমরা পেলে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।